আমি সহ্য করতে পারি না। যখন আমি দেখলাম যে আমার হাজব্যান্ড একটা মেয়ের সাথে রয়্যাল টিউলিপ হোটেলে একই সাথে একই রুমে আছে, বাসার মধ্যে প্রস্টিটিউট নিয়ে মেয়ে নিয়ে এসে তার আরো বন্ধুদের নিয়ে মদ টদ খেয়ে নোংরামি করেছে। কোটি কোটি টাকা আমি কামিয়েছি, কোটি টাকা কামিয়েছি প্রতি মাসে। এমন সময় গেছে আমার দেশের বাইরে কনসার্ট করে আমি 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা অবধি কামিয়েছি। লাস্ট কাতার থেকে কনসার্ট করে আসছি 30 লাখ টাকার উপরে আমি হ্যান্ড ক্যাশ নিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, আমি গান করে ইনকাম করছি। সে আমার হাতে না 200টা টাকা ছিল যে আমি একটা বিরিয়ানির প্যাকেট কিনে খাবো, আমি ক্ষুধায় পাগল হয়ে যাচ্ছিলাম। তো একটা পর্যায়ে একটা ছোট ভাই আছে, আমার বন্ধুর ছোট ভাই এলাকার, ওকে ফোন দিলাম যে তুই তাড়াতাড়ি আয়, তোর আপুকে যদি বাঁচে তাড়াতাড়ি আয়, সব শেষ হয়ে গেছে। তো ও আসলো, ওর কাছেও তো টাকা নাই। আর ওই মুহূর্তে লেবাররা আসবে, বাসা পাল্টাবো, তাদের টাকা দিব কীভাবে? বাড়িওয়ালা এসে ক্যাচাল করতেছে, মানে কি করব আমার মাথা কাজ করতেছে না। পরে আসলে সত্যি কথাটা বলেই ফেলি, পাশের ফ্ল্যাটের এক ভাবি আগের দিন রাতে আমার সাথে দেখা করতে আসছে। তাদের খুব ড্রিম সিঙ্গারকে একদিন দেখবে। ওই দিন আগের দিন রাতে আমার সাথে গল্প টল্প করে গেল, বলতেছে যে আপনার এতগুলো এসি, এত কিছু জিনিসপত্র, আমাদের কিছু গিফট করেন না? সরি, এগুলো গিফট করার জন্য কষ্টের টাকার কেনা। তো বললো যে ঠিক আছে, যদি পসিবল হয়, আমার তো একটা বিয়ের অনুষ্ঠান আছে, আমার ছেলের বা মেয়ের বিয়ে, এই জন্য আমারটা এখন অ্যাফোর্ড করতে পারতেছি না, একটা সেকেন্ড হ্যান্ড হলো এসি কেনার ইচ্ছা। তো আমি কিন্তু তখনও মানে বুঝি নাই যে এটা আমার সেল করতেও হবে। যাই হোক, তো আমি ওই ছেলেটাও আসছে, সব লেবার টেবার ঠিক করছে, ও জানে না কিন্তু যে আমার কাছে টাকা নাই। আমি আগে আমার এই বাসা থেকে ইজ্জত নিয়ে আমার যেতে হবে একটা জায়গায়, মান সম্মান তো আছে। সে বাড়িওয়ালাও তো খুব বাজেভাবে, যেহেতু হাজবেন্ড নাই, ফেসটা কে করবে? এবং বাড়িওয়ালা অলরেডি মানে আমাদের উপরে খুবই ক্ষিপ্ত ছিল, সেটা ওই হাজবেন্ডের কারণে। আমি বাসায় না থাকা অবস্থায় তারও 1 মাস আগে ওই নোটিশটা, আমি সব প্রমাণ দেখাবো আপনাদেরকে। বাড়িওয়ালা যে বাসা ছাড়ার নোটিশটা, জঘন্য একটা নোটিশ দিছে, রিজন ছিল আমার হাজবেন্ড বাসার মধ্যে প্রস্টিটিউট নিয়ে মেয়ে নিয়ে এসে তার আরো বন্ধুদের নিয়ে মদ টদ খেয়ে নোংরামি করেছে। এবং সেটা ধরা পড়েছে এভাবে যে বুয়া হচ্ছে, আমি তো কনসার্টে ছিলাম চিটাগাঙে, সকালে বুয়া মদের বোতল হচ্ছে ময়লার বালতিতে করে নিয়ে যাচ্ছে, দারোয়ান দেখে ওটা কালেক্ট করছে, ম্যানেজারকে দিয়েছি, ইঞ্জিনিয়ার ম্যানেজার সহ। বাড়িওয়ালাকে ফোন দিয়েছে, সে প্রশাসনিক, সেখানে থাকতো না। আমি দেখো পরদিন যখন চিটাগাং থেকে এসে টায়ার্ড হয়ে ঘুমাচ্ছি, ভোরবেলা 7-8 জন লোক আসছে, নক করলো, বাড়িওয়ালা, বিল্ডিং ম্যানেজার, ইঞ্জিনিয়ার, সেক্রেটারি, সভাপতি, সবাই। তা আমি বের হয়ে বললাম যে কি ব্যাপার? বলতেছে যে আপনার সাথে একটু কথা বলবো, আসলে আপনার হাজবেন্ডের সাথে আমরা কথা বলতে চাচ্ছি না। সে তো কখনো কথা বলতো না, সব কিছু আমি মেনটেন করতাম, সে ফেস হতো না। তো তখন তাদের কমপ্লেনটা এরকম ছিল, আপনি যে বাসায় থাকেন না, অনেকবারই অনেক কিছু শুনছি, কিন্তু আমরা কোনো প্রমাণ ছাড়া তো কথা বলতে পারি না। আপনি ভদ্র মানুষ, আপনার সাথে বলি, শেয়ার করি, এই যে মদের বোতলগুলো, এগুলো বিয়ারের বোতলগুলো নিয়ে আসছে তারা, এগুলো আপনার বাসা থেকে বের করতেছিল বুয়া, তো এগুলো কি দেখেন, আমাদের তো একটা ভদ্র একটা বিল্ডিং, হ্যাঁ মানুষের ব্যক্তিগত জীবন থাকতে পারে, সেটা আপনারা বাইরে করে আসতে বলতেন আপনার হাজবেন্ডকে, এইভাবে তো ঠিক না, এটা নিয়ে যাচ্ছে, এটা বাচ্চারা দেখে না। তাই বলে হ্যাঁ আপনারা তো ঠিক বলতেছেন। আমি নিজেও বিভিন্ন ক্লাবে গান করতে যাই, বাট আমি মদ খাই না খাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে কখনো কেউ দেখবে না, আমি কখনো এর মধ্যে জড়িত। সিঙ্গার তো আমাদের ইমেজটা ক্লিন রাখতে হয়, তো সেখানে আমি নিজেই তো কখনো এই জিনিসগুলো বাসার মধ্যে করি না, কারণ বাসায় বেবি আছে না, নিজের একটা ব্যাপার আছে না। তো এইটা হয়ে গেছে, আমি তো কিছু জানি না ভাইয়া, আসলে আমি তো ঢাকায় ছিলাম না। বলে আপনি জানেন কালকে মানে রাতের বেলা একাধিক মেয়ে মানুষ আসছে, এবং তারা ভদ্র কোনো মেয়ে না, প্রফেশনাল মেয়ে, বোঝাই যাচ্ছে। আরও কয়েকজন ছেলে আসছে, তারা এই মদের বোতল হাতে করে নিয়ে আসছে, সিসিটিভিতে সব আছে, বিশ্বাস নয় দেখতে পারেন। তো আমি একদিকে কষ্টও পাচ্ছি, শক্ত হচ্ছে, আমি বাসায় নিয়ে আমার হাজবেন্ড এগুলো করছে, এবং সারা রাত মানে নোটিশের মতো লেখা, সারা রাত শোরগোল, চিৎকার, চেঁচামেচি, নাচানাচির শব্দ। ভোরবেলা যখন সবাই চলে গেছে, বুয়া মারার বলতে, তখন এরকম আমরা দেখলাম। তো সব কিছু আমার তো হাজবেন্ডকে বাঁচাতে হবে, সিচুয়েশনটা তো হ্যান্ডেল করবো। তখন সরি ভাইয়া ঠিক আছে, আমি এরপর এরকম কোনো ঘটনা ঘটবে এটা আমি হতে দিব না, আমি কথা দিলাম। তো পরে বলছে দেখেন আপনার বাসাটা ছেড়ে দিতে হবে মনে হয়, আমি তো একা ডিসিশন হবে না, সভাপতি, সেক্রেটারি এরা একটু নামাজি, আর আমাদের ফ্ল্যাটের উপরেই ছিল মসজিদ, তো এখানে পরিবেশটা নষ্ট হচ্ছে। আমি মান সম্মান লজ্জায় আমি নাই, কি করব বলেন। তো ওই দিনও উনি কিছু বলেন, জাস্ট এতটুকু আবার দিয়েছে, বাসা কিন্তু ছেড়ে দিতে হবে আপনাদের। তো ওই রকম সম্পর্ক বাড়িওয়ালার সাথে বুঝেন। যখন সকালে হাজবেন্ড এরকম সব কিছু নিয়ে চলে গেল, আমি বাসা ছাড়তে পারতেছি না, মানে তখন সে আসার পর বিহেভিয়ারটা কি হতে পারে। তো ওই বিহেভিয়ার সহ্য করতেছি, ওইদিকে না খাওয়া, কাঁদতেছি, টাকাও নাই, কি করব। ওই পর্যায়ে ওই ভাবিরা, 2টা ভাবি আসছে, যে ভাবি চলে যাচ্ছেন? তো আমি চোখ টোক মুছে খুব নর্মালি বলি হ্যাঁ চলে যাবো। বলে প্লিজ রিকোয়েস্ট ভাবি, আপনার একটা রুমের এসি আমাকে প্লিজ দেন। আমাকে মাত্র 8,000 টাকা ধরাই দেয়, এরকম একটা এসি 8,000 টাকা দিল, এবং আমি লজ্জা ফেলেও মানে তাড়াতাড়ি টাকাটা নিলাম, কারণ আমার তো লেবারদের টাকা দিতে হবে, ওইটা আমি কিস্তি কি হবে, যাওয়ার তো হয়ে গেছে, আমি নিলাম। পরে বলছে আমাকে ফ্যানও দেন না, তো তাতে 1-2টা ফ্যানও দিয়ে দিলাম। তো আমার খুব কষ্ট লাগছে যে এরকম সময়টা আমার দেখতে হলো বাবুর জন্য, হাজবেন্ডের জন্য। তো ওই টাকাটা দিয়ে
গিয়ে লেবার টেবার সববার বিল দেওয়ার পরে বাসায় যখন এসে ব্যাগ খুলে দেখে আসলে তখন আমার আবার ওই 200 টাকাও নেই যে আমি খাবো। এই বাসায় আমি তখন উঠেছি। হ্যাঁ, এবং পুরা মানে বাসার মধ্যে মালামাল স্তূপ করা, শুধু এই সোফাটাই ছিল আমার বসার জন্য, আর কিচ্ছু না। তো যে পিচ্ছি ছেলেটা আসলো, সব কিছু করে দিল। ও বলছে আপু আপনি না খেয়ে থাকবেন না, আমাদের বাসায় চলেন। না, এভাবে তো যাওয়া যায় না, একটা ব্যাপার আছে না। তো ওই দিন ও চলে গেল, আমি না খেয়েই এই সোফাটার মধ্যে তখন এই এত কিছু সব স্তূপ স্তূপ করা, ফ্যান নাই, লাইট নাই, অন্ধকারের মধ্যে কষ্ট বেশ না খেয়ে সারাটা রাত কান্না করেই কাটাইছে। তারপর থেকে দীর্ঘ দিন দীর্ঘ সময় আমার তো থাকার জায়গা নাই, আমি তো বাসা যে গুছাবো লেবার ডেকে, আমার টাকা নাই, আমার বোনরা আছে, মা বাবা নাই, তাদের বাচ্চাটা রেখে আসছি, বাসা শিফট করবো থেকে বোনদের কাছে। তাদের যখন এটা বলবো প্রথমে তো কান্নাকাটি করবে, আপু সরকারি চাকরি করে উনি আসতেও পারবে না, সিচুয়েশনটা এত বাজে। কোনো বান্ধবীর বাসায় গিয়ে 2 দিন থাকতেছি, ওখানে খাওয়া দাওয়া করছি, কাউকে বুঝতে দিচ্ছি না কি ঘটেছে আমার সাথে, কাউকেই কিছু বলি না, আমি ফেসবুকেও আসি নাই, আমি টোটাল যোগাযোগ অনেক দিন বন্ধ রেখেছি, শুধু গোপনে এবং গোপনে হাজবেন্ডকে খুঁজতাম। আর আমার যেহেতু ফোন ছিল না, শুধু একটা ফোন ইউজ করেছিলাম আমি, সেটাও আমার হাজবেন্ড আগে ইউজ করতো, একটা আইফোন যেটা আলমারির মধ্যে রাখা ছিল। ওইটা ফোনটা যদি না থাকতো তাহলে আমার কানেক্টিভিটি বন্ধ হয়ে যেত। ওইটা তো সিম অন করে চালাচ্ছিলাম এবং ওইটা তার রানিং একটা ফোন ছিল, সে জাস্ট এমনি বন্ধ হতো। ওইটা তার মধ্যে আইক্লাউডের আইডি ছিল। দীর্ঘ সময় আমি বিভিন্ন বান্ধবীর বাসায় এখানে সেখানে কান্না করে কাটাতে কাটাতে বেহুশই হয়ে পড়ে থাকতাম, কষ্টে কষ্টে কাঁদতে কাঁদতে। তো একটা পর্যায়ে যখন একটু স্টেবল হলাম যে না এখন একটু ভালো মতো প্রশাসনিক ওয়েতে খবর নেওয়া উচিত, তখন আমি প্রশাসনের মাধ্যমে তার নাম্বার ট্র্যাকিং থেকে শুরু সব কিছু করা শুরু করলাম। তখন জানতে পারলাম যে রিলেশনশিপ অনেক কিছু তার কাছেই আছে, তার কাছেই গেছে। এবং ওই মুহূর্তে তারা কক্সবাজার, আমার বেবিটা তখন আমাকে ফোন করছে, বলতেছে আমার পাপা কই। প্রতিদিনই ফোন দিতে আমি ফোন কেটে দিয়ে ধরতাম না, ওই দিন আমি ফোন নর্মালি ধরছি, আমার পাপা কই। তো ওই ওয়ার্ডটা শুনে না আমি কষ্টটা সহ্য করতে পারি নাই। মানে কান্না যখন আপনার আসবে করতে না পারবেন, তো ওইটা যখন মানে থার্মোমিটার দিয়ে যদি আপনি জন্মাবেন ভাইয়া, যখন ওইটা লেভেল ক্রস হয়ে যাবে থার্মোমিটার ভেঙে যাবে। আমি জানি না আমার কি হয়েছিল, ইনস্ট্যান্ট প্রায় 1/2 লিটার ব্লাড আমার মুখ থেকে পড়ছে। আমার কিন্তু কোনো রোগ ছিল না, আমি সুস্থ মানুষ। ইনস্ট্যান্ট, এবং কার্পেট থেকে শুরু করে সব বিছানা সব মেখেছি। ভিডিওগুলো আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখাবো। পুরা ব্লাড পড়ে আমার গলার থেকে, এবং আমি সুস্থ মানুষ এরকম হচ্ছে। আমি ভয়ে তো চিৎকার চেঁচামেচি শুরু করলাম। তো লোকজন আসছে, আসার পরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর কোনো ওরকম টেস্ট করে কিছু পাইনি। পরে ভালো মতো করার পরে বলে যে আপনি কোনো মানসিক কষ্ট থেকে খুব জোরে করছেন, আপনার হার্টের একটা ব্লাড ভেসেল ছিঁড়ে ব্লিডিং হয়েছে। তো ভাইয়া ভালোবাসা মানুষের হার্টে থাকে, রিয়েল ভালোবাসা যখন থাকে, আর সেটার কষ্ট আঘাতটা কত দূর পর্যায়ে মানে মানে এটা তো একটা ফিলিং। আমাকে কিন্তু হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দেয় নাই, বাট ফিলিংটা কতটা স্ট্রং হলে আমার মানে রক্তটা ছিঁড়ছে এইটা কেউ বুঝবে না। হ্যাঁ, আমি জানি না এরকম এটা কেউ ফেস করছে কিনা, বাট ওই কষ্টটা, এত যন্ত্রণা, এত ব্যথা করছে আমার বুকের ভিতরে, আমি সহ্য করতে পারি রে। যখন আমি দেখলাম যে আমার হাজব্যান্ড একটা মেয়ের সাথে রয়্যাল টিউলিপ হোটেলে একই সাথে একই রুমে আছে। তার কিছুদিন আগে সূত্রাপূর্ণ ওইদিকে একটা ধোলাইপাড়ার ওইদিকে ভেনাস নামে একটা টং টাইপের একটা বোর্ডিং টাইপের হোটেলে, কখনো হচ্ছে শেওড়াপাড়া যেই বাসাতে পড়ে গিয়ে তাকে ধরলাম ওই লোকেশন, কখনো মিরপুর ডিএইচএসে তার ফ্রেন্ডের অফিসের লোকেশন, কখনো যেই রেস্টুরেন্ট আমি আমার কষ্ট করা টাকায় আমি মিরপুর ডিএইচএসের দোতলায় তাকে রেস্টুরেন্ট স্বপ্ন ছিল, কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছি, সেই রেস্টুরেন্টে আমি ফেসবুক ভালো মতো ঘেটে দেখলাম যে লোকটার বার্থডে আমি প্রতিবার খুব বড় কোনো রেস্টুরেন্টে সেলিব্রেট করতাম, এবং বাংলাদেশের খুব এলিগেন্ট লেভেলের লোকজন ইনভাইটেড থাকতো, আমি খুব হ্যাপিলি সেলিব্রেট করতাম। তার আগের বছর বার্থডেও আমি মিরপুর 12 নম্বর পশ লাউঞ্জে সেলিব্রেট করেছি। তো ওইবার বার্থডের দিন আমি কেক নিয়ে অপেক্ষা করেছিলাম, কিন্তু এরকম সিচুয়েশন, তারপর কেক নিয়ে অপেক্ষা করেছিলাম সে হয়তো এসে সারপ্রাইজ দিবে, বা আমি তাকে তো পাচ্ছিলাম না, ফোন বন্ধ, সব কিছু বন্ধ। পরে কিছুদিন পর যখন আমি ওইগুলো আপলোড দেওয়া দেখলাম আমি তার ফ্রেন্ডের থেকে, যে ওই রেস্টুরেন্ট যেটা দেওয়ার পিছনে আমার অনেক অবদান, অনেক ব্যাকআপ, সেখানে হই হুল্লোড় করে ওই মেয়ে সহ দৌড়াদৌড়ি নাচানাচি করে কেক মাখামাখি তার বার্থডে সেলিব্রেট করছে। ওইটা আমি পরে দেখেছি। তো আর ওই সিচুয়েশনটা আমার জন্য কতটা কষ্টের ছিল সেটা আমি জানি। আবার তারা কক্সবাজার চলে গেছে, তারা কী কারণে গেছে বোঝাই যাচ্ছে। যাই হোক, তো পরে ওই মুহূর্তে আমার অসুস্থতার কারণে যখন আত্মীয় স্বজন তাকে ফোন করা শুরু করলো, তখন প্রথমে আমিই তাকে ফোন করেছি। ফোন করে প্রথমে তার ফোন খোলা পাইনি, হোয়াটসঅ্যাপে পেয়েছি। ফোন ধরে বললো যে আমি একজনের সাথে আছি, আমি তাকে বিয়ে করে ফেলছি বা বিয়ে করে ফেলবো, এরকম ব্যাপার। তো আমি ভাবছি কি মানে আমাকে কষ্ট দেওয়ার জন্য বলছে, তখনও কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি না। অসুস্থতার পরে আত্মীয় স্বজন যখন কল দিয়ে বলতেছে তাকে, তখন সে বলতেছে যে না, আমি আর ওর হাজবেন্ড না, আমাকে আর আপনারা ফোন দিবেন না, ও মারা গেলেও আমার কিছু আসে যায় না। তো বড় আপু সরকারি
জায়গায় চাকরি করে, উনিও আসতে পারেনি। ওই রক্তাক্ত অবস্থায় আমার নিজেরই মানে যেতে হয়েছে হসপিটালে। একটা বড় ভাই এসে উনি হেল্প করেছে, পরে চলে গেছে। ওই অসুস্থতা আমি কাটানোর জন্য টানা 3 দিন খুব হাই পাওয়ারের ব্লাড বন্ধ হওয়ার জন্য ডক্টর ওষুধ দিয়েছে, খেয়েছি। 3 দিন আবার আমি রেস্টে ছিলাম, কারণ বলে দিয়েছে আপনি যদি স্ট্রেস নিতে থাকেন, এরকম ব্লিডিং বারবার হয়, আপনার হার্টের রোগী হয়ে যাবেন। আপনার তো হার্টের প্রবলেম না, তো আপনি একদম এগুলো কষ্ট দুঃখ থেকে আপনি নিজেকে সাইড করে রাখেন, আগে নিজে বাঁচেন। তো আপুরা কেউই আসতে পারেন, কিন্তু একা মানুষটা ওই অবস্থায়, টাকা নাই, এই বান্ধবীর বাসায় ওই বান্ধবীর বাসায়। আমি একটা গাড়ি ইউজ করতাম অনেক বছর ধরেই, এখনো পর্যন্ত সেই গাড়িটা পর্যন্ত কিন্তু আমি আনতে পারিনি। গাড়িটা দীর্ঘ সময় এরকম একটা জায়গায় রেখে দেওয়াতে গাড়িটা ওখানে বন্ধ হয়ে আছে। আমি সেটা এখনো পর্যন্ত গাড়িটা আনতে পারিনি, আমার উবার দিয়ে চলতে হচ্ছে, রিক্সা দিয়ে। আজকেও আপনারা দেখে রিক্সা দিয়ে আসলাম। কখন আমি এই লাইফ লিড করি নাই।